প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে পরীক্ষায় অ্যান্সার করার জন্য তাপগতিবিদ্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। তাহলে আমরা আজকে তাপগতিবিদ্যার বিস্তারিত তো আলোচনা করা এই মুহূর্তে করবো না, বিস্তারিত আলোচনা করবো না, শর্টকাটে আলোচনা করব যাতে পরীক্ষায় দ্রুত অ্যান্সার করতে পারো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো সেজন্য। তাহলে আমরা কিছু কিছু বিষয় মনে রাখবো। তাপমাত্রার স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এইগুলোর মধ্যে সম্পর্ক 3/5 F-32/9 সমান K-273/5 মনে রাখবে। এটা ছোটখাটো অবজেক্টিভে আসতে পারে। পানির তরৈধবিন্দু, পানির তরৈধবিন্দু হলো এমন একটা চাপ আর তাপমাত্রা যে চাপে এবং তাপমাত্রায় পানি, কঠিন তরল, বায়ু ওই তিনটা অবস্থাতেই সহ অবস্থান করে, সেটা হলো পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু 273.16 কেলভিন। এখন তাপমাত্রার সাথে পদার্থের কোনো ধর্ম সমানুপাতিক। এক্স হলো ধর্ম, সে ধর্মটা হতে পারে আয়তন, চাপ, আর রেজিস্ট্যান্স, যে কোনো কিছু হতে পারে। আমরা সূত্র কি, যে কোনো তাপমাত্রা টি তাপমাত্রায় যদি পদার্থের ধর্ম এক্স, এক্স মানে কি, সে আয়তন, চাপ যেটা থাকবে অঙ্কে সেটা আর কি। আর টি তাপমাত্রায় যদি পদার্থের ধর্ম এক্স হয় এবং ত্রৈধবিন্দুর তাপমাত্রায় পদার্থের ধর্ম যদি এক্স টি আর, টি আর মানে ট্রিপল, ত্রৈধবিন্দুর তাপমাত্রায় পদার্থের ধর্ম যদি এক্স টি আর হয়, তাহলে আমরা তাপমাত্রা নির্ণয়ের জন্য সূত্র লিখতে পারি টি সমান এক্স বাই এক্স টি আর ইন্টু 273.16 কেলভিন। যদি আয়তন থাকে তখন এক্স এর পরিবর্তে ভি বসাবে, আর কিছুই না অঙ্কে। অবজেক্টিভের জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয়। কেলভিন থার্মোমিটারে, এটা কেলভিন থার্মোমিটারে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এরপর আসো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে দুই স্থির বিন্দু পদ্ধতি, সর্বনিম্ন তাপমাত্রা 0°C আর সর্বোচ্চ তাপমাত্রা 100°C, বরফ বিন্দু, বাষ্প বিন্দু। আর যদি ফারেনহাইটে বলে তাহলে সর্বনিম্ন বিন্দু 32° ফারেনহাইট, সর্বোচ্চ বিন্দু হলো বাষ্পবিন্দু, পানি ফুটে 212° ফারেনহাইট মনে রাখবে অবজেক্টিভের জন্য। সেই ক্ষেত্রে যে কোনো তাপমাত্রা থিটা তাপমাত্রায় পদার্থের ধর্ম যদি এক্স থিটা হয় এবং 0°C অর্থাৎ বরফ তাপমাত্রায় যদি পদার্থের ধর্ম এক্স হয়, বাষ্পে অর্থাৎ স্ফুটনাঙ্কে অর্থাৎ 100°C তাপমাত্রায় পদার্থের ধর্ম যদি x100 হয়, তাহলে এই ধর্মগুলো দেখে আমরা কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারি। থিটা সমান x থিটা মাইনাস x নট ডিভাইডেড বাই x100 মাইনাস x নট ইন্টু 100°C। থিটা হলো যে কোনো তাপমাত্রা, x থিটা হলো থিটা তাপমাত্রায় পদার্থের ধর্ম, x0 জিরো তাপমাত্রায় পদার্থের ধর্ম, 0°C তাপমাত্রায় পদার্থের ধর্ম, x100 100°C তাপমাত্রায় পদার্থের ধর্ম অর্থাৎ পানির স্ফুটনাঙ্কে। আর এটা হলো জিরো মানে কি, হিমাঙ্কে। এখন দেখো পানির হিমাঙ্কে, এখন দেখো এই এক্স থাকবে তা না, যদি বলে আয়তন তখন এক্স এর পরিবর্তে আমরা আয়তন লিখবো, যদি বলে রেজিস্ট্যান্স তখন এক্স এর পরিবর্তে আমরা আর লিখবো। এভাবে অঙ্ক সূত্রটা হয়ে যাবে। সূত্র আমরা এটা মুখস্থ করব, কিন্তু অঙ্কে যদি চাপ বলে তাহলে এক্স এর পরিবর্তে পি লিখবো, যদি রোদ বলে তাহলে এক্স এর পরিবর্তে আর লিখবো, এই আর কি। সূত্রটা মুখস্থ করবে। এরপরে আসো গামা। গামার মানটা আমাদের খুব লাগে তাপগতীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিশেষ করে। গামা গ্যাস কি এক পারমাণবিক হতে পারে, দ্বিপারমাণবিক হতে পারে, বহু পারমাণবিক হতে পারে, দুইয়ের অধিক বহু পারমাণবিক। তাহলে গামার মান এক পারমাণবিকের জন্য 1.67, সকল নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্বিপারমাণবিক গ্যাস, বেশিরভাগই দ্বিপারমাণবিক গ্যাস। যদি গামার কোনো ক্লু না পাও তখন গামা 1.4 বসাবে, যদি কিছু দেওয়া না থাকে, যদি না বুঝো। বেশিরভাগ সময় 1.4। বায়ুর ক্ষেত্রেও 1.4। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এরকম যত দ্বিপারমাণবিক গ্যাস আছে সব ক্ষেত্রে গামা 1.4। আর বহু পারমাণবিক গ্যাস, দুইয়ের অধিক পরমাণু, গামা হলো 1.33। পরমাণুর সংখ্যা বাড়লে গামা কমে, এভাবে মনে রাখবে। রুদ্ধতাপীয় রেখার ঢাল সমস্ত রেখার ঢালের চেয়ে বেশি খাড়া, মানে বেশি খাড়া হবে, অর্থাৎ কত গুণ খাড়া, গামা গুণ খাড়া। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন শূন্য,
সেজন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য। অন্তঃস্থ শক্তি নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রার উপর। এটা একটা অবজেক্টিভ। অন্তঃস্থ শক্তি চাপ আয়তনের পরিবর্তনে পরিবর্তন হবে না, কোনো কিছুর পরিবর্তনেই পরিবর্তন হবে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তন হবে। তাহলে ডিউ শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। সমষ্টি প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, তার মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য, অন্তঃস্থ শক্তিও স্থির, পরিবর্তন হবে না। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ক্লোসিয়াসের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ কখন পজিটিভ? যদি সিস্টেমে তাপ দেওয়া হয় তাহলে পজিটিভ, সিস্টেম থেকে তাপ যদি বের হয়ে যায় তাহলে নেগেটিভ। অন্তঃস্থ শক্তি, তাপমাত্রা বাড়লে অন্তঃস্থ শক্তি পজিটিভ বাড়ে, তাপমাত্রা কমলে অন্তঃস্থ শক্তি নেগেটিভ অর্থাৎ কমে। কৃতকাজ, গ্যাস প্রসারিত হলে কৃতকাজ পজিটিভ, গ্যাস সংকুচিত হলে কৃতকাজ নেগেটিভ। এভাবে মনে রাখবে। আয়তন বাড়লে পজিটিভ কাজ আর আয়তন কমলে ঋণাত্মক কাজ। এরপর আসো তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় চলরাশি হলো চাপ, আয়তন, তাপমাত্রা। এখন সমচাপ প্রক্রিয়া, চাপ স্থির কিন্তু আয়তন ও তাপমাত্রা পরিবর্তন হবে। তাহলে যে প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে কিন্তু আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হয় সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় অঙ্ক করার জন্য ইকুয়েশন কি? v1/t1 সমান v2/t2 অথবা v1/v2 সমান t1/t2, যেভাবে মনে রাখো একভাবে মনে রাখলেই হবে। v এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক, সোজা কথা। এটা হলো চার্লসের সূত্র, সমচাপ প্রক্রিয়া হলো চার্লসের সূত্র মূলত। তাহলে সমচাপ প্রক্রিয়ায় v এবং t এর মধ্যে সম্পর্ক মনে রাখবে, সমানুপাতিক সম্পর্ক। আর কৃতকাজ সমান কি হবে? p ডেল v। ডেল v মানে আয়তনের পরিবর্তন, p চাপ, স্থির চাপ, p এর পরিবর্তন হবে না কিন্তু আয়তনের পরিবর্তন হবে। তাহলে আয়তনের পরিবর্তন মানে কি? শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। তাহলে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, আমাদের এটা মাঝে মাঝে লাগবে, w সমান p v2 মাইনাস v1, অর্থাৎ p চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। চাপ ইন্টু আয়তনের পরিবর্তনের একক কি? জুল। অবজেক্টিভে আসে চাপ ও আয়তনের গুণফলের একক জুল, কারণ কাজ, চাপ আয়তন গুণ করলে কাজ পাওয়া যায়। তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র হবে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ যে আছে কাজ, তার পরিবর্তে লিখবো পি ডিবি। এটা হলো সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চেহারা। কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেমে যে তাপ দেওয়া হয় তা কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি এবং বাকি অংশ কাজে পরিণত হয়। তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপ দিলে দুইটা কাজে ব্যয় হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয় এবং আয়তনের পরিবর্তন অর্থাৎ কাজে ব্যয় হয়, এটা মনে রাখবে। এরপর আসো সম আয়তন প্রক্রিয়া। তাহলে আয়তন সমষ্টি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। সমষ্টি মানে কি? সমান উষ্ণতা, সমান তাপমাত্রা, উষ্ণতার আরেক নাম তাপমাত্রা। যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয় সেটা হলো সমষ্টি প্রক্রিয়া। সমষ্টি প্রক্রিয়া ঘটানোর জন্য পাত্রটা সুপরিবাহী হতে হবে এবং প্রক্রিয়াটা ধীরে ধীরে হতে হবে যেন তাপ আদান প্রদানের সময় পায়। সমষ্টি প্রক্রিয়া মূলত বয়লের সূত্র মেনে চলে। সমষ্টি প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সূত্র সম্পর্ক কি? p1 v1 সমান p2 v2, তাপমাত্রা তো স্থির। তাহলে যেহেতু তাপমাত্রা স্থির সুতরাং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ 0, এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। যেহেতু তাপমাত্রা টি স্থির তাই অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ 0, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ 0, টি এবং এটা ডিইউ। তাহলে আমরা এটা টি, এটা আয়না টি, আর এটা কাটা, এটা ডিইউ। ডিইউ 0, তাহলে ডিকিউ সমান ডিডাব্লিউ হয়। তাহলে তাপমাত্রা স্থির, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন 0, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চেহারাটা হবে ডিকিউ সমান ডিডাব্লিউ, অর্থাৎ সম্পূর্ণ তাপ কাজে পরিণত হয় কোন প্রক্রিয়ায়? সমষ্টি প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন 0? সমষ্টি প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন ডিটি 0? সমষ্টি প্রক্রিয়ায়। সবগুলো মনে রাখবে, অবজেক্টিভ সাবজেক্টিভ যে কোনো কিছুর জন্যই।
তাহলে জুলের সূত্র কি? তাপ ও কাজ পরস্পর সমান। তাহলে সমষ্ট প্রক্রিয়ায় জুলের সূত্র পুরোপুরি মেনে চলে। সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে জুলের সূত্র প্রযোজ্য। ডিকিউ সমান ডিডব্লিউ, সম্পূর্ণ তাপ কাজে পরিণত হয়। আচ্ছা, কৃত কাজ অর্থাৎ কাজের রাশিমালা কি? ডাব্লিউ সমান এনআরটি লন ভি2 বাই পি1। ভি2 বাই ভি1 এর পরিবর্তে লেখা যায় এখান থেকে পি1 বাই পি2, তাহলে এনআরটি লন পি1 বাই পি2। হ্যাঁ, এখন আমরা কাজের ইকুয়েশন যদি বলে শক্তি অথবা তাপের পরিমাণ, তাহলেও কিন্তু ইকুয়েশন একই। তাপ বের করতে বললেও ইকুয়েশন সেমই হবে। কিউ, ডাব্লিউ আর কিউ সেম। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপের সমীকরণ যা, কাজের সমীকরণও তা। তাহলে কাজের সমীকরণ জানলে তাপও তোমরা বের করতে পারবে। অঙ্ক যদি একটু ঘুরিয়ে দেয় তখন কাজ না বলে তাপ বলতে পারে, তাপ বের করো, তখন এই কিউ সমান লিখবে এটা। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন। আমরা জানি তাপকে তাপমাত্রা দ্বারা ভাগ করলে এন্ট্রপির পরিবর্তন পাওয়া যায়। এখন এটা ডাব্লিউ মানেই হলো তাপ। এই ডাব্লিউর পরিবর্তে আমরা তাপ লিখতে পারি, ডিকিউ লিখতে পারি বা কিউ লিখতে পারি। তাহলে এটাকে যদি তাপমাত্রা দ্বারা ভাগ করো তাহলে তো টি থাকবে না। তাহলে এন্ট্রপির পরিবর্তন কি হবে? ডিএস সমান এনআর লন ভি2 বাই ভি1। তাহলে ডিএস সমান এনআর লন পি1 বাই পি2। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, অঙ্ক যদি একটু ঘুরিয়ে আসে তখন কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের করা আসতে পারে। তাহলে এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান এনআর লন ভি2 বাই ভি1, ডিএস সমান এনআর লন পি1 বাই পি2। কয়েকবার বললাম যাতে তোমাদের মনে থাকে। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? তাপ স্থির থাকবে, চাপ আয়তন তাপমাত্রার পরিবর্তন হবে, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ আয়তন তাপমাত্রা সবগুলি পরিবর্তন হয়, নিশ্চয়ই তাদের মধ্যে সম্পর্ক আছে। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি? পি1 ভি1 টু দি পাওয়ার গামা সমান পি2 ভি2 টু দি পাওয়ার গামা। তাপমাত্রা চাপের মধ্যে সম্পর্ক টি1 টু দি পাওয়ার গামা পি1 টু দি পাওয়ার অন মাইনাস গামা সমান টি2 টু দি পাওয়ার গামা পি2 টু দি পাওয়ার অন মাইনাস গামা। আর আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক টি1 ভি1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমাদের এই 1 নম্বর এবং 3 নম্বর সূত্রটা বেশি লাগবে। অঙ্ক যদি জটিল হয় তখন এই 2 নম্বর সূত্র লাগতে পারে, বাট আমাদের বেশিরভাগ সময় এক চাপ আয়তনের সম্পর্ক আর তাপমাত্রা আয়তনের সম্পর্ক, এই দুটো বেশি লাগে। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। ডাব্লিউ সমান কি? এনআর টি1 মাইনাস টি2 বাই গামা মাইনাস 1, অথবা পি1 ভি1 মাইনাস, এই যে এনআর টি1 মানে হলো পি1 ভি1, এনআর টি2 মানে হলো পি2 ভি2। তাহলে আমরা যদি তাপমাত্রা না দেওয়া থাকে, মোল সংখ্যা না জানো, তখন চাপ আয়তন দিয়ে আমরা কাজ বের করতে পারি। তাহলে ডাব্লিউ সমান কি? পি1 ভি1 মাইনাস পি2 ভি2 বাই গামা মাইনাস 1। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ যা অন্তঃস্থ শক্তির পরিবর্তন তা, কিন্তু সেটা হবে নেগেটিভ। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ আর অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমীকরণ একই, কিন্তু একটা মাইনাস চিহ্ন আসবে। যদি কাজ বের করতে না বলে তোমাকে যদি অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে বলে, তখন ডিইউ সমান এই সমীকরণের আগে একটা মাইনাস চিহ্ন দিবে, মাইনাস দিলেই অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে। তাহলে কাজ না চেয়ে যদি অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে বলে নিশ্চয়ই পারবে। কাজের ইকুয়েশন যা, অন্তঃস্থ শক্তির ইকুয়েশন মাইনাস, তাই মাইনাস চিহ্ন বসবে শুধু, এটা মনে রাখবে। এই কাজের আগে মাইনাস চিহ্ন দিলেই অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়ে যায়, মনে রাখবে। তাহলে অঙ্ক যদি ঘুরিয়ে আসে তাহলে অন্তঃস্থ শক্তির, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ আসতে পারে, ডিইউ আসতে পারে। ডিইউ দিয়ে লিখলে ডিইউ অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তাহলে আমাদের এই কাজের ইকুয়েশনে একটা মাইনাস আসবে। কাজের ইকুয়েশন যা জানো তার আগে এরকম একটা মাইনাস চিহ্ন দিলে হয়ে যাবে, এটা মনে রাখবে। এন্ট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কি? শূন্য, মনে রাখবে। অবজেক্টিভ, যে প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না সেটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ ঘটে, তা কুপরিবাহী পাত্রে ঘটে, অন্তরক পদার্থের পাত্রে ঘটে। চারপাশের পরিবেশটা অন্তরক পদার্থ থাকে, তাপ চলাচল করতে পারে না। হঠাৎ যেন তাপের আদান প্রদানের জন্য সময় না পায়, সেজন্য দ্রুত ঘটে, হঠাৎ ঘটে। যেমন সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে বের হওয়া বাতাস ঠান্ডা অনুভব হয়, এটা রুদ্ধতাপীয় প্রসারণ। তাপমাত্রা যদি হ্রাস পায়, প্রসারণ মানে যদি আয়তন বাড়ে, তাপমাত্রা হ্রাস পায়, শীতল হয়।
আর যদি সংকোচন হয় অর্থাৎ আয়তন কমে তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ উষ্ণ হয়। তাহলে তাপমাত্রা আয়তন বাড়লে তাপমাত্রা হ্রাস পায়, শীতল হয়। আর আয়তন কমলে তাপমাত্রা বৃদ্ধি পায়, উষ্ণ হয়। অবজেক্টিভ: স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলে সিপি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। আর সিবি স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সিবি। এখন আমরা কখনো কখনো লাগতে পারে সিবি সিবি মানে কি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য, তাই না? তাহলে সিবি হলো 1 মোল গ্যাসের জন্য। তাহলে এন মোল গ্যাসের জন্য কি হবে? এন সিবি। 1 কেলভিন বৃদ্ধির জন্য এন সিবি। তাহলে ডিটি তাপমাত্রা বৃদ্ধির জন্য কি হবে? এন আমরা এন সিবি কে ডিটি দ্বারা গুণ করব। তাহলে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ ডিকিউ সমান এনসিবি ডিটি। স্থির চাপে এটা। আর একইভাবে স্থির আয়তনে যদি বলে তখন আমাদের এন মোল গ্যাসের তাপমাত্রা যদি ডিটি পরিমাণ বৃদ্ধি করি তখন কি হবে? এনসিবি ডিটি। তাহলে এই সমীকরণ দুটা মনে রাখবে, ডিকিউ সমান এনসিপি ডিটি আর ডিকিউ সমান এনসিবি ডিটি। স্থির চাপে আর এটা হলো স্থির আয়তনে। বেশ সচরাচর লাগে না, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসলে তখন আমাদের লাগতে পারে। সিপি বড়, কারণ যখন চাপ স্থির তখন অন্তঃস্থ শক্তির পরিবর্তনে তাপ ব্যয় হয়, কাজে ব্যয় হয়। আয়তন পরিবর্তনে অর্থাৎ কাজে ব্যয়, দুইটা কাজে ব্যয় হয়। তাহলে বেশি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য বেশি তাপ প্রয়োজন স্থির চাপে। আর স্থির আয়তনের পরিবর্তন হয় না, শুধুমাত্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়, একটা কাজে ব্যয় হয়। তাহলে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য অপেক্ষাকৃত কম তাপ লাগে। ডিকিউ সমান এনসিবি ডিটি। তাহলে সিপি বড় আর সিবি ছোট। সিপি মাইনাস সিবি সমান আর, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর। আর সিপি কে সিবি দ্বারা ভাগ করলে গামা হয়। গামা তো তোমরা জানো, 3টা গামার মান সেটা। এখন আমাদের সিপি আমাদের মাঝে মাঝে লাগে। এরপর আসো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন কি? কার্নো ইঞ্জিন উচ্চ তাপমাত্রা T1 মানে সোর্স, উৎসের তাপমাত্রা T1, সেখান থেকে Q1 তাপ গ্রহণ করার পরে ইঞ্জিনের মধ্যে কিছু কাজ হয়। কাজ হওয়ার পরে বা সম্পূর্ণ তাপ কখনোই কোনো ইঞ্জিন, কোনো যন্ত্র কাজে পরিণত করতে পারে না। কিছু তাপ সবসময় অপরিবর্তিত থেকে যাবে। তাহলে যে তাপটা থাকে সেটা নিম্ন তাপমাত্রায় বর্জন করে। তাহলে Q1 তাপ গ্রহণ করে, Q2 তাপ বর্জন করে। তাহলে বাকি Q1 থেকে Q2 তাপ বাদ দিলে যেটা থাকে সেটা হলো কাজ হয়। তাহলে W সমান কি? Q1 মাইনাস Q2। আর হলো Q2 বাই Q1, Q সাথে T এর সম্পর্ক সমানুপাতিক। Q2 বাই Q1 সমান T2 বাই T1। তাহলে এই সমীকরণ এবং দক্ষতার সমীকরণ, এটা সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। মনে রাখবে, দক্ষতা নির্ণয় তাপমাত্রা দিয়ে হলে এটা, আর তাপ দিয়ে হলে এটা। T1 মানে উৎসের তাপমাত্রা, T2 মানে সিঙ্কের তাপমাত্রা। এখন Q2 মানে সিঙ্কের বর্জিত তাপ, Q1 মানে গৃহীত তাপ। এভাবে এখন শর্টকাট মনে রাখা, দক্ষতা বাড়াতে হলে হয় T1 বাড়াতে হবে অথবা T2 কমাইতে হবে। T1 উৎসের তাপমাত্রা বাড়াতে হয় অথবা গ্রাহকের তাপমাত্রা কমাতে হয়। T2 যদি 0 কেলভিন হয় তাহলে এটা 100%, কিন্তু বাস্তবে এটা সম্ভব না, বাস্তব অসম্ভব। কোনো ইঞ্জিনের দক্ষতাই 100% হয় না। এটা যদি অর্থাৎ দক্ষতা যদি দ্বিগুণ করতে চাও তাহলে T2 স্থির রেখে, T2 যা আছে তাই রেখে T1 প্রাইম মানে এটাকে T1 প্রাইম ধরে অর্থাৎ উৎসের তাপমাত্রা নতুন ধরে T1 প্রাইম বের করতে পারো। এটা এখানে এটা বসিয়ে T1 প্রাইম লিখে T1 প্রাইম মান বসিয়ে তোমরা অঙ্ক করতে পারো শর্টকাট। আবার সিমিলারলি যদি উৎসের তাপমাত্রা স্থির রাখো তাহলে উৎসের তাপমাত্রা T1 এ থাকবে, আর T2 গ্রাহকের তাপমাত্রা যদি চেঞ্জ করো তখন T2 প্রাইম দিবে। তাহলে সব মান জানো, T2 প্রাইম বের করবে। এভাবে দক্ষতা চেঞ্জ হলে আর কি, T1 আর T2 দিয়ে চেঞ্জ করলে একটা স্থির আর একটা পরিবর্তনশীল ধরে অঙ্কগুলো করবে আসে। এখন আসো এই যে ইঞ্জিন কার্নো চক্র, কার্নো ইঞ্জিনের 4টা চক্র বা ধাপ।
প্রথম ধাপ সমষ্ণ প্রসারণ, অর্থাৎ আয়তন বাড়ে সমষ্ণ প্রক্রিয়ায়। দ্বিতীয় ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ, অর্থাৎ আয়তন বাড়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তৃতীয় ধাপ সমষ্ণ সংকোচন, অর্থাৎ আয়তন কমে যায় সমষ্ণ প্রক্রিয়ায়। চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ আয়তন কমে যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে যদি প্রথম ধাপে তোমাকে কোনো কিছু করতে বলে, এ থেকে বি বিন্দু, এ থেকে বি, এ বিন্দুতে তাপমাত্রা যা, বি বিন্দুতেও তাপমাত্রা তাই, তাপমাত্রা টিয়ন সমষ্ণ প্রক্রিয়া, এবং এ থেকে বি যত পরিবর্তন সমষ্ণ প্রক্রিয়ায় হবে, সূত্র হবে সমষ্ণ প্রক্রিয়ায়, পিওন ভিওন ইকুয়াল টু পি টু ভি টু, কাজ হবে ডাব্লিউ.এন.আর.টি লন ভি টু বাই ভি ওয়ান, এই সূত্রে এ থেকে বি বের করবে। এবার বি থেকে সি দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে সব সূত্রগুলো আমরা অঙ্ক করার জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র ব্যবহার করব। বি বিন্দুর তাপমাত্রা টি1, সি বিন্দুর তাপমাত্রা টি2। তাহলে আমরা সাধারণত দেখা যায় এই কার্নোট চক্রে টি2 তাপমাত্রা দেওয়া থাকে না। টি2 তাপমাত্রা বের করার জন্য এই বি বিন্দু আর সি বিন্দুর সাহায্য নেব। বি বিন্দুর তাপমাত্রা টি1, বি বিন্দুর আয়তন যদি জানো বা চাপ যদি জানো, তখন সি বিন্দুরও যদি একটা কিছু জানা থাকে তখন টি2 বের করতে পারবে। চাপ বা আয়তন যদি জানা থাকে তাহলে টি2 বের করা যাবে ওই সম্পর্কের সমীকরণ দ্বারা, রুদ্ধতাপের সম্পর্কের সমীকরণ দ্বারা। তাহলে টি2 সি বিন্দু টি2 জানবে। তারপরে দক্ষতা বের করতে পারবে, কাজের দ্বিতীয় ধাপে কাজের সমীকরণ বের করতে পারবে, প্রথম ধাপে কাজের সমীকরণ মানে কাজের পরিমাণ বের করতে পারবে, দ্বিতীয় ধাপে কাজের পরিমাণ বের করতে পারবে। সিমিলারলি তৃতীয় ধাপেও সব সূত্র হবে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ সংকোচন হবে, কিন্তু সমষ্ণ প্রক্রিয়াই, সমষ্ণ সংকোচন হোক কিন্তু প্রক্রিয়াটা সমষ্ণ। সমষ্ণর যত সূত্র আছে সেটা আমরা ব্যবহার করব যে কোনো কিছু বের করার জন্য। আর চতুর্থ ধাপে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো ব্যবহার করব। রুদ্ধতাপীয় সংকোচন কিন্তু সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমরা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমরা এই কার্নোট চক্র যদি অঙ্ক আসে গ্রাফ দিয়েও আসতে পারে, গ্রাফ ছাড়াও আসতে পারে। বলতে পারে প্রথম ধাপে আয়তন আর আয়তন এ বিন্দু আর বি বিন্দুর আয়তন অনুপাত মনে করো 1:2 বা 1:3 এভাবে, অথবা বি এবং সি এরকম ধাপের আয়তনের পরিবর্তন দেওয়া থাকলে তখন তাপমাত্রা বের করা যায়, অথবা ডাটা দেওয়া থাকলো চিত্র দিয়ে অথবা ব্যাখ্যা দিয়ে, যেটাই থাকুক না কেন ধাপগুলো মনে রাখবে। 4টা ধাপ, কোন ধাপ কি এটা মনে রাখবে। কোন ধাপে, তাহলে প্রথম ধাপে কি সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সূত্র। দ্বিতীয় ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সূত্র। তৃতীয় ধাপ রুদ্ধতাপীয় সমষ্ণ সংকোচন, তৃতীয় ধাপ সমষ্ণ সংকোচন, তাহলে সমষ্ণ সূত্র। চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন, তার মানে রুদ্ধতাপীয় সূত্র। এভাবে মনে রাখবে। এন্ট্রপি, এন্ট্রপি কি? এন্ট্রপি দ্বারা এই মহাবিশ্বের বিশৃঙ্খলা পরিমাপ করা যায়। এই মহাবিশ্বে প্রতিনিয়ত এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা জানি। তাহলে কোনো কিছু, কোনো সিস্টেমের যদি বিশৃঙ্খলা পরিমাপ করতে বলে তোমাকে, তুমি এন্ট্রপির পরিবর্তন বের করবে। যে সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন বেশি সেই সিস্টেমে বিশৃঙ্খলা বেশি। এই মহাবিশ্বে এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক অথবা জিরো। জিরো মানে কি? এন্ট্রপির পরিবর্তন হয় না, কিন্তু কখনোই এন্ট্রপির পরিবর্তন ঋণাত্মক হয় না, হয় জিরো হবে অথবা ধনাত্মক রাশি হবে, জিরোর চেয়ে বড় কোনো সংখ্যা হবে। এখন এন্ট্রপির পরিবর্তন দুইটা সূত্র মুখস্থ করলেই হয়। এন্ট্রপির পরিবর্তন মনে করো অবস্থার পরিবর্তন, সে বরফ থেকে পানি হলে এন্ট্রপির পরিবর্তন ডি এর সমান কি ml বাই টি। এল কি? সুপ্ত তাপ। এখন যদি বরফ থেকে পানি হয় তখন এল এল এফ বসাবা, অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বসাবা, আর টি হবে 273। এখানে তাপমাত্রাটা কেলভিনে বসাতে হবে। তাহলে যে ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডিএস, যে ক্ষেত্রে অবস্থার পরিবর্তন, সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান কি লিখবো? এম এল বাই টি। যদি বরফ হয়, বরফ থেকে পানি হয়, তখন এল এর নিচে একটা এফ লাগাই দেবো, এল এফ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর যদি পানি থেকে বাষ্প হয় তখন আমরা কি বসাবো? এম এল ভি, ভ্যাপারাইজেশন, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এলভি, এলএফ এবং এলভি এর মানটা মুখস্থ করে নিবে। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এলভি, তার এম এলভি বাই টি। টিটা হবে কি? 373 কেলভিনে, 373। এটা হলো অবস্থার পরিবর্তন, হয় বরফ থেকে পানি অথবা পানি থেকে বাষ্প, দুইটা অবস্থানের পরিবর্তনে দুই ধরনের ডিএস এম এল বাই টি। এল বুঝে বসাবে এবং টি বুঝে বসাবে। বরফের ক্ষেত্রে এলএফ আর টি 273, বাষ্পের ক্ষেত্রে এলভি টি 373। এরপর যদি তাপমাত্রার পরিবর্তন হয় তখন ডিএস সমান কি? এমএস লন টি টু বাই টি ওয়ান। টি2 হলো শেষ তাপমাত্রা, টি1 হলো আদি তাপমাত্রা। তাহলে এম হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ। এখন যদি পানি হয় এস ডাব্লিউ,
পানির আপেক্ষিক তাপ 4200 বসাবে। আর অনেক সময় মাইনাস তাপমাত্রার বরফ থাকে, যদি বরফই থাকে এবং বরফেরও তাপমাত্রা বৃদ্ধি পায়, -5 ডিগ্রির তাপমাত্রার বরফ মনে করো হলো 0 ডিগ্রির তাপমাত্রার বরফ, তাহলে মাইনাস থেকে 0 ডিগ্রি, -5 থেকে 0 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন কত 5। তাহলে সেই ক্ষেত্রে যদি বরফ থাকে, মাইনাস তাপমাত্রার বরফ যদি থাকে এবং সেটার তাপমাত্রার যদি পরিবর্তন হয়, তাহলে এই এসটা হবে বরফের আপেক্ষিক তাপ, অর্থাৎ এসআই। বরফের আপেক্ষিক তাপ কত 2100 জুল পার কেজি, আর পানির হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, আর বরফের হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে ডিএস সমান এমএস লন টি2 বাই টি1 মনে রাখবে। টি2 অবশ্যই কেলভিনে, কেলভিনে নিতে হবে। তাপমাত্রা পরিবর্তন হলে এটা, বরফ হলে এস 2100 আর যদি পানি হয় এস 4200, এভাবে মনে রাখবে। সকল প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি সর্বদাই বৃদ্ধি পায়। অবজেক্টিভের জন্য শর্টকাট মনে রাখো, 1 কেজি বরফ 0 ডিগ্রি তাপমাত্রা থেকে বাষ্পে পরিণত হতে 8600 জুল পার কেলভিন এন্ট্রপির পরিবর্তন হয়। অবজেক্টিভ তাহলে 1 কেজির জন্য এটা, 2 কেজির জন্য 2 দ্বারা গুণ হবে। অবজেক্টিভ এত কিছু না করে শর্টকাটে অ্যান্সার করতে পারবে। তাহলে CF কে C/5 F - 32/9 K - 273/5, এটা মনে রাখার জন্য। তরুদ বিন্দু 273.16 কেলভিন। জুলের সূত্র W সমান JH, যখন H এর একক ক্যালোরি, CGS পদ্ধতিতে H এর একক ক্যালোরি, তখন W সমান JH, J এর মান 4.2 জুল পার ক্যালোরি। এখন যদি এসআই পদ্ধতি হয়, অর্থাৎ তাপের একক যদি ক্যালোরি হয়, তখন কিন্তু W সমান JH হবে না, হবে W সমান S। W সমান S, অর্থাৎ J এর মান 1। আমাদের বেশিরভাগ সময় লাগবে W সমান S, তাপ এবং কাজ পরস্পর সমান অঙ্ক করতে লাগবে W সমান S। যখন একটা রোধককে পানির মধ্যে ডুবানো হবে, রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে এবং যে তাপ উৎপন্ন হবে সেটা পানি গ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমরা W সমান JH সচরাচর ব্যবহার করব না, আমরা W সমান AC ব্যবহার করব। উৎপন্ন তাপ সমান গৃহীত তাপ, W সমান H, এগুলো মনে রাখবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ ঘটে, হঠাৎ সংকোচন, হঠাৎ আয়তন বৃদ্ধি, যাই হোক না কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ধীরে হলে সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, আর সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন তো nR ln V2/V1 বা nR ln P1/P2। আর কার্নোট চক্রের সমষ্ণ প্রক্রিয়ায় কার্নোট চক্রের ক্ষেত্রফল দ্বারা কৃত কাজ বের করা যায় পিবি গ্রাফে। যে কোনো পি চাপ আয়তন গ্রাফে যেমন পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দূরত্ব ক্ষেত্রফল দ্বারা বের করা যায়, তেমনি কাজের পরিমাণ আর ওই চাপ আয়তনের লেখচিত্র দিয়ে বের করা যায়। তাহলে dq সমান du প্লাস dw ds ml/t আর ds ms ln t2/t1 TB to the power gamma minus 1 constant, এটা সমান 1 minus T2/T1 into 100%, এগুলো তোমরা জানো। এই গামার মান তোমরা ভুল করার সম্ভাবনা থাকে, পরমাণু বাড়লে গামা কমে। মনোদ্বিপলি 1.67 1.40 1.33 মাথায় গেঁথে নাও। তাহলে আজকে